সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানের স্বাস্থ্য বিষয়ক আয়োজন রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আমাদের শরীর ভালো রাখার জন্য দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু অনেক সময় আমরা সঠিকভাবে দাঁতের যত্ন নিতে পারি না। তার কারণে দাঁত ব্যথা, দাঁত ক্ষয় বা মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যায় আমরা অনেক সময় ভুগি। কিন্তু নিয়মিত দাঁত পরিষ্কার, খাদ্যাভ্যাস, এমনকি দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমেও এই সমস্যাগুলো পরিত্রাণ করা সম্ভব। দর্শক, আজ আমরা কথা বলবো দাঁতের সমস্যা ও প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, অধ্যাপক প্রস্থোডন্টিস্ট বিভাগ, সাফিনা উইমেন্স ডেন্টাল কলেজ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে ডাক্তার ফারজানা। একটু শুরুতে জানতে চাই যে দাঁতের সমস্যা, আমরা অনেকেই দেখা যায় যে বিভিন্ন বয়সের মানুষজন দাঁতের সমস্যায় ভুগছেন। দাঁতের কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? প্রথমে যেটা মেইনলি যেটা নিয়ে আসে সেটা হচ্ছে দাঁতে ব্যথা, প্রচণ্ড দাঁতে ব্যথা নিয়ে আসে। তারপরে মাড়ি থেকে রক্ত বের হয়, এইরকম সমস্যা নিয়েও আসে। তারপরে দাঁত শিরশির করে, এরকম সমস্যা নিয়েও অনেকে আসে। আবার অনেকে এসে বলে যে স্যার, আমি তো শক্ত কিছুই কামড় দিতে পারতেছি না, কোনো কিছু কামড় দিলেই আমার কাছে মনে হচ্ছে যে আমার দাঁত খুলে যাবে, দাঁতে ব্যথা পাই। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু পেশেন্ট আছে যারা মুখে ঝাল কিছু নিতেই পারে না, নিলেই সারা মুখ জ্বলতে থাকে। তো এই ধরনের সমস্যা নিয়েই নর্মালি পেশেন্টরা আমাদের কাছে আসে। তো এই সমস্যাগুলো আসলে মেইনলি যারা এই সমস্যাগুলোতে ভোগে, আমি তাদেরকে বলবো যে আপনারা সমস্যা শুরু হওয়ার প্রথম দিকেই যে কোনো একজন মানে দন্ত চিকিৎসকের সেবা গ্রহণ করবেন, হ্যাঁ, শরণাপন্ন হবে। দাঁতের ব্যথার সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, চিকিৎসা কিভাবে দিচ্ছেন? দাঁতের ব্যথা নিয়ে নর্মালি যখন আসে, আমরা এইসব ক্ষেত্রে যেগুলো দেখি সেগুলো হচ্ছে যে দাঁতের ক্যারিজ যদি ডেভেলপ করে, ক্যারিজ যদি অনেক মানে ক্যারিজ হয়ে দেখা গেলো যে ক্যারিজ হয়েছে, তার দাঁত শিরশির করতেছে, তারপরেও পেশেন্ট সেটাকে অগ্রাহ্য করতেছে, গায়ে লাগাচ্ছে না। ফলে একসময় দেখা যায় কি যে ক্যারিজটা এত বড় হয়ে যায় যে দাঁতের মজ্জা যেটা আছে, পাল্প যেটা আছে, সেটাকে ইনভলভ করে ফেলে। তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে সিভিয়ার পেইন হয়। তো সেটা আসলে সহ্য করা পেশেন্টের পক্ষে কখনোই মানে বেয়ার করা কঠিন হয়ে যায়। তখন সে দেখা যায় যে তখন আমাদের কাছে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইটাকে আমরা তখন চাইলেও আর মানে সাধারণ ফিলিংয়ের মাধ্যমে ওইটাকে আর রিস্টোর করতে পারি না, ঠিক করতে পারি না। তখন দেখা যায় যে রুট ক্যানাল ট্রিটমেন্টে যাইতে হয়, যেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা কারণে আসতে পারে, সেটা হচ্ছে যে দেখা গেলো যে দাঁতের ক্যারিজ হয়েছে কিন্তু সে গায়ে লাগায় নাই, ব্যথা হয়েছে, শিরশির করছে, ব্যথা হয়েছে, তারপরে সে সেটাকে অগ্রাহ্য করছে। পরে দেখা যায় যে দাঁতের মজ্জা নষ্ট হয়ে, ইনফেকশন হয়ে, পুজ হয়ে মাড়িটারি ফুলে গেছে, তখনও আবার সিভিয়ার পেন হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দাঁত ফেলে দেওয়া লাগতে পারে ইনফেকশন কন্ট্রোল করার জন্য, পেশেন্টের ভালোর জন্য দাঁত ফেলতেও লাগতে পারে। হ্যাঁ, আপনি কিন্তু সেন্সিটিভিটি, আমরা হচ্ছে দাঁতের শিরশির অনেকেই ভুগছেন কিন্তু বুঝতে পারছেন না, চিকিৎসকের শরণাপন্ন হবেন। দাঁতের শিরশির করলে কি আসলে দাঁত ক্ষয় হচ্ছে একজন সাধারণ মানুষ বুঝবেন, নাকি তারও কিছু লক্ষণ আছে? না, দাঁতের শিরশির দেখেন, এখন একজন পেশেন্টের তো আর হঠাৎ করে দাঁত শিরশির করবে না। মানে দেখা গেলো যে নর্মালি সে সব চলাফেরা করতেছে, কোনো সমস্যা না, হঠাৎ একদিন সে লক্ষ্য করলো যে সে মুখে পানি নিতে পারতেছে না, ঠান্ডা কিংবা গরম কফি, চা খাইতে পারতেছে না, এগুলো মুখে নিলেই তার দাঁত প্রচণ্ড শিরশির করে উঠতেছে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখি যে যখন হঠাৎ করে এরকম শিরশির ডেভেলপ করে, তখন বুঝতে হবে যে তার দাঁতের কোথাও ক্যারিজ ডেভেলপ করছে এবং দাঁতের ছিদ্র হয়েছে, যেই ছিদ্র দিয়ে দাঁতের মধ্যে ঠান্ডা অথবা গরম পানি যাচ্ছে এবং সেন্সিটিভিটি ডেভেলপ করতেছে, দাঁত শিরশির করতেছে। কারণ মানুষের দাঁতের যে গঠন, সেই গঠন যদি আমরা দেখি, তাহলে প্রথমে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে এনামেল, সেটা আমরা সবাই জানি। এনামেলটা হচ্ছে দাঁতের মানে মানে ওই তাপ পরিবাহীটা, তাপ অপরিবাহী, সে হচ্ছে গিয়ে যখন যে কোনো ঠান্ডা এবং গরম সে প্রতিরোধ করে। তো কোনো কারণে যদি এনামেল ক্ষয় হয়, এটা ক্যারিজের জন্য হইতে পারে। আবার ধরেন যে একজন খুব বেশি ব্রাশ করে দাঁত, সে দাঁত ব্রাশ করে দাঁত সাদা করে ফেলবে, এই চিন্তা থেকে সে সারাদিন ব্রাশ করতেছে, দিনে 3বার 4বার ব্রাশ করতেছে। ব্রাশের ঘষায় দেখা যায় যে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং ডেন্টিন যখন ওপেন হয়ে যায় তখন দেখা যায় যে দাঁতের শিরশির শুরু হয়ে গেছে এবং ভালোই শিরশির হয়। তখন সে আবার দেখা যায় যে আমাদের কাছে আসে। সেই সকল ক্ষেত্রে আমরা
ওই যে অ্যানামেলটা ক্ষয় হয়ে যায় সেই অ্যানামেলটাকে ক্ষয় এরিয়াটাকে আমরা ফিলিং দিয়ে আবার কাভার দিয়ে দিই, যাতে ওই শিশিরটা মানে দাঁতের যে সেনসিটিভিটি কমে আসে। মানে টেম্পারেচার যেটা সেটা যাতে প্রতিরোধ করতে পারে, তখন আবার শিশিরটা কমে যায়। ব্রাশ করা কিন্তু অনেকটাই সেনসিটিভিটি বাড়ানোর জন্য কিন্তু প্রভাবিত করছে। তাহলে ব্রাশ করা বা দাঁত ব্রাশ করার সঠিক নিয়মটা কি? না, দাঁত ব্রাশ করাটা সেনসিটিভিটি প্রভাবিত করছে ব্যাপারটা আসলে ওইরকম না। মানে নর্মালি যেটা হয় কি, আমরা দাঁত কেন ব্রাশ করতে বলি? আমরা দাঁত ব্রাশ করতে বলি যে দাঁতটা যাতে পরিষ্কার থাকে, ক্লিন থাকে, দাঁতের মধ্যে যাতে কোনো খাবার টাবার এগুলো আটকায় না থাকে। কারণ দাঁতের মধ্যে খাবার জমলেই তখন ব্যাকটেরিয়া আসবে এবং ওই জায়গায় ফার্মেন্টেশন করবে, অ্যাসিড তৈরি করবে এবং দাঁতের ক্ষয় করবে, ফলে সে মানে ক্যারিজ ডেভেলপ করবে। তো এই জন্যে এই যে প্রসেসটা যাতে না হইতে পারে সেই জন্য আমরা বলি আপনারা দাঁত পরিষ্কার রাখবেন, এবং দাঁত পরিষ্কার রাখার যে প্রসেসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে দাঁত ব্রাশ করা। তো দাঁত ব্রাশ করারও তো একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। আপনি দাঁত ব্রাশ করবেন কখন? দাঁত ব্রাশ করবেন রাত্রে ঘুমানোর আগে। যেমন সারা দিন আপনি খাওয়া দাওয়া করছেন, রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন দাঁত ব্রাশ করে ফেলবেন, তাহলে সারা রাত আপনি পরিষ্কার দাঁত নিয়ে ঘুমাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আর এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আবার ধরেন সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে আপনি আবার দাঁত ব্রাশ করেন, দাঁত ব্রাশ করে আপনি আপনার কাজে চলে যান, অথবা আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস যেখানেই যান, একটা লম্বা সময় আবার দাঁতটা পরিষ্কার থাকবে। এটা হচ্ছে দাঁত ব্রাশ করার সিস্টেম। কিন্তু আমাদের দেখা যায় কি, কিছু মানুষ আছে যারা মনে করে যে তার দাঁত হলুদ হয়ে গেছে, এটা সে ব্রাশ করবে, ব্রাশ করে সে পরিষ্কার করে সাদা করে ফেলবে। সাদা করতে যায় দেখা যায় যে দাঁতের যে গঠনে এনামেলটা হচ্ছে সাদা, কিন্তু এনামেলের নিচে যে ডেন্টিন আছে সেইটা আবার হলদেটে। তো আপনি যত বেশি সাদা করার জন্য দাঁত ব্রাশ করবেন, দেখা যাবে তত বেশি এনামেল ক্ষয় হবে এবং তত বেশি দাঁত আস্তে আস্তে হলুদ হইতে থাকবে। তো আপনি আরও ব্রাশ করবেন হলুদ দূর করার জন্য, ফলে এনামেল আরও ক্ষয় হবে এবং একসময় দেখা যাবে যে এনামেল অনেক বেশি পরিমাণ ক্ষয় হয়ে গেছে এবং আস্তে আস্তে আপনার দাঁতে সেনসিটিভিটি ডেভেলপ করা শুরু হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা বলবো যে আপনি দাঁত ব্রাশ করবেন 2 বার, রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে, এবং খুব লম্বা সময় নিয়ে করবেন না। আমরা সাধারণত বলি 3 থেকে 4 মিনিট ব্রাশ করবেন। 3 থেকে 4 মিনিট ব্রাশ করলেই যথেষ্ট আপনার দাঁত পরিষ্কার হওয়ার জন্যে। আর এছাড়া ধরেন 2 দাঁতের মাঝখানে অনেক সময় খাবার আটকায়, মাংস কিংবা অন্য ফাইবার জাতীয়, আঁশ জাতীয় খাবার অনেকেরই আটকায়। তো সেই ক্ষেত্রে যদি ব্রাশ দিয়ে পরিষ্কার না হয়, আপনি ডেন্টাল ফ্লস ইউজ করেন, ডেন্টাল ফ্লস অথবা ডেন্টাল টুথপিক, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি পরিষ্কার করে ফেলেন। মেন কথা হচ্ছে আপনার দাঁত পরিষ্কার রাখাটা হচ্ছে মেন আপনার লক্ষ্য। হ্যাঁ, আরেকটি বিষয় কিন্তু দেখা যায় যে দাঁতের যত্নে অনেকেই মাউথ ওয়াশ ব্যবহার করছেন। মাউথ ওয়াশ দাঁতের যত্নে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখছে কিনা? মাউথ ওয়াশ আসলে দাঁতের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আসলে ব্যাপারটা এরকম না। মাউথ ওয়াশটা কি? মাউথ ওয়াশটা হচ্ছে একটা কেমিক্যাল, যে হচ্ছে আপনার মুখের মধ্যে যে বিভিন্ন অর্গানিজম আছে সেগুলোকে সে, ধরেন ব্যাকটেরিয়া, ভাইরাস, সেগুলোকে সে দমায় রাখে। তো এটা বেসিক্যালি দরকার হচ্ছে দাঁতের মাড়ির জন্য, মাড়ির সুস্থতার জন্য। কিন্তু আপনি যদি রেগুলার মাউথ ওয়াশ ইউজ করেন, এটা হচ্ছে একটা কেমিক্যাল, এর কাজ হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা। তো আপনার মুখের মধ্যে কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, যেগুলোকে আমরা নর্মাল ফ্লোরা বলি, যেগুলো আসলে আপনার মুখের মধ্যে যেগুলো হলো গিয়ে আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে দমন করে রাখে। তো আপনি যদি রেগুলার মাউথ ওয়াশ ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে, ফলে আপনার যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো তখন শক্তিশালী হয়ে যায়। তো তখন দেখা যায় মুখের মধ্যে বিভিন্ন ধরনের আলসার, ইনফেকশন, এই টাইপের আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। তো এই জন্যে আমি বলবো যে আপনি মনে চাইলেও আপনি মাউথ ওয়াশ ইউজ করতে থাকলেন, এটা করা যাবে না। হ্যাঁ, আপনি মাউথ ওয়াশ ইউজ করতে গেলেও একজন বিডিএস ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি করতে হবে। হ্যাঁ, মাউথ ওয়াশ আসলে আমরা নর্মালি দিই কখন, যখন মুখের মধ্যে কোনো সার্জিক্যাল কাজ টাজ হয়, তো সেই সব ক্ষেত্রে যাতে ইনফেকশন ডেভেলপ না করে, তো সেই সময় আমরা কিছু সময়ের জন্য মাউথ ওয়াশ ইউজ করতে বলি। কিন্তু রেগুলারলি আসলে মাউথ ওয়াশ ইউজ করা ঠিক না, এটা ইউজ করা যাবে না। মাউথ ওয়াশ ব্যবহার করার আগেও দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, আপনি যদি মাউথ ওয়াশ ইউজ করতে মানে মাউথ ওয়াশ আপনি কেন ইউজ করবেন? কেউ বললো না আপনি শুধু শুধু ইউজ করবেন, তা তো না। আপনি কোনো চিকিৎসকের কাছে যাবেন, সে আপনার মুখে পরীক্ষা করবে, চিকিৎসা করবে, তারপরে যদি প্রয়োজন বোধ করে সে আপনাকে মাউথ ওয়াশ দিবে, আপনি সেই সময় মাউথ ওয়াশটা ইউজ করতে পারেন। আপনি মনে চাইলেই মাউথ ওয়াশ ইউজ করে ফেলবেন যে নেই কুলি করি আমার মুখ ভালো থাকবে, ব্যাপারটা আসলে এরকম না। অসংখ্য ধন্যবাদ। আরেকটি সমস্যার কথা কিন্তু প্রায়শই পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে দাঁত থেকে রক্তপাত বা রক্তক্ষরণ হচ্ছে। এই দাঁত থেকে যখনই রক্তপাত হচ্ছে কি করবেন একজন সাধারণ মানুষ?
একজন সাধারণ মানুষ দাঁত থেকে রক্তপাত হচ্ছে এটা আসলে কখন বুঝতে পারে? নর্মালি সে ব্রাশ করার সময় দেখে যে তার মানে মুখ থেকে ব্লিডিং হচ্ছে, অথবা শক্ত কিছু ধরেন পেয়ারা অথবা আপেল এই জাতীয় কোনো কিছুতে যখন সে বাইট দেয় তখন দেখা যায় যে ওইটার মধ্যে ব্লাড দেখা যাচ্ছে। তো তখন সে আসলে ডেন্টিস্টের কাছে আসে অথবা দন্ত চিকিৎসকের কাছে তখন যায় সে বলে যে স্যার আমি তো কোনো কিছুই করতে পারতেছি না, আমার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, রক্ত বেরোতেছে। তো এটার মেইন কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে দাঁত থেকে তো আসলে রক্ত বেরোবে না, রক্ত বেরোবে মাড়ি থেকে। তো মাড়ি থেকে কখন রক্ত বেরোবে? যখন মাড়ির মধ্যে ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে, তখন মাড়ি থেকে ব্লিডিং হবে। এখন ইনফ্লামেশন অথবা ইনফেকশনটা কখন হবে? যখন আপনি মাড়ি পরিষ্কার রাখবেন না। দেখা গেলো যে আপনি মাড়ি পরিষ্কার রাখেন না, ব্রাশ ঠিক মতো করেন না, আপনার দাঁতের মধ্যে ক্যালকুলাস প্লাক এগুলা জমে গেছে, তখন এগুলো তো আপনার বডির অংশ না। তো এগুলার বিরুদ্ধে তখন কি করে, মারি হলো গিয়ে তার নিজস্ব ডিফেন্স মেকানিজম কাজ করায়, ফলে সে ওইটাকে দূর করতে চায়, দূর করতে যখন পারে না তখন সে নিজে দূরে সরে যায়। এভাবে আস্তে আস্তে সে জায়গা তৈরি করে দেয়, আর প্লাগ এবং ক্যালকুলাস এগুলো আরও বেশি জমতে থাকে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে সে মারির মধ্যে একটা ইনফেকশন তৈরি করে ফেলছে, ইনফ্লামেশন তৈরি হয়ে গেছে, এবং তখন যেহেতু ইনফ্লামেশনের কারণে ওই জায়গায় ব্লাড সার্কুলেশন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন টাচ লাগলেই দেখা যায় যে ব্লিডিং শুরু হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা তখন কি করি, ওই প্লাগ ক্যালকুলাসগুলো আমরা মেশিন দিয়ে স্কেলিং করে পরিষ্কার করে দিই, এবং পেশেন্ট খুব অল্প সময়ের মধ্যে আবার ভালো হয়ে যায়। এখন পেশেন্ট যদি মনে করে ওইটা ব্রাশ করে পরিষ্কার করে ফেলবে, আসলে ওইটা ব্রাশ করে পরিষ্কার করা যায় না। ওনাকে অবশ্যই একজন দন্ত চিকিৎসকের কাছে যাইতে হবে, এবং ওনার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট নিলে উনি 2-3 দিনের মধ্যে দেখা যাবে যে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। অনেক সময় অনেক মায়েরা তাদের শিশুদের দাঁতের যত্নের সম্পর্কে জানতে চায়। 6 মাস থেকে কিন্তু শিশুদের দাঁত ওঠা শুরু করে। শিশুদের দাঁতের যত্নে একজন মা কি করতে পারেন? শিশুদের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, শিশুদের আসলে দাঁত ওঠা শুরু করে, যে আপনি যেটা বললেন যে 6 মাস থেকে তার দাঁত উঠতে শুরু করে, এবং তার সম্পূর্ণ দাঁত উঠতে সময় লাগে 2.5 বছর। 2.5 বছর বয়সে তার মুখের সম্পূর্ণ দুধ দাঁত যেগুলো বলি আমরা, সেগুলো সম্পূর্ণ উঠে যায়। তো 6 মাস বয়সে যখন তার সামনের দাঁতগুলো ওঠে, তখন একটা বাচ্চাকে আসলে দাঁত ব্রাশ করানো খুব কঠিন, ওটা আসলে খুব একটা ফলদায়ক হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, শিশু মাদেরকে আমরা বলি যে সে যাতে একটা সুতি কটনের একটা কাপড় দিয়ে তার বাচ্চার দাঁতগুলোকে পরিষ্কার করা দেয়। হ্যাঁ, আঙুলে পেঁচিয়ে দাঁতগুলোকে পরিষ্কার করা দিবে প্রতিবার। এই যদি সে খায়, মানে ফিডার খায়, তো প্রতিবার ফিডার খাওয়ার পরে পরিষ্কার করে দিবে, অথবা যদি সে ফিডার না খায়, যখন সে নর্মাল খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে ওইটা পরিষ্কার করে দিবে। এখন পরিষ্কার করে দেওয়ার সময় কীভাবে করতে হয়, একটা আঙুলের মাথায় একটা কটনের কাপড় পেঁচাবে, তারপরে হালকা গরম পানিতে একটু লবণ মিক্স করে ওই লবণ পানিতে সে দাঁতগুলো পরিষ্কার করে দিবে। পরিষ্কার করে দিলে দেখা যাবে যে ওই বাচ্চার দাঁতে আর মাড়িতে তখন আর সমস্যা হবে না। তারপরে যখন বয়স হয়ে যাবে, তার দাঁত ব্রাশ করার মতো বয়স তার হবে, তখন মারা তাকে দাঁত ব্রাশ করাই দিবে, মারাই করাই দিতে হবে, নাহলে বাচ্চারা করবে না আসলে। অনেকেই দেখা যায় যে আপনি তো বলছেন যে শিশুদের যত্নের ক্ষেত্রে মারা কিভাবে যত্ন দিবেন, দাঁতের যত্ন। অনেক সময় দেখা যায় অনেকেরই বিভিন্ন রকমের অভ্যাস থাকে, অনেকেই ধূমপায়ী হন, অনেকেই তামাক খান। তাদের এই যে অভ্যাসগুলো দাঁতের বিভিন্ন সমস্যাকে প্রভাবিত করছে কিনা? শুরুর দিকে কিন্তু একবার বলছিলাম যে কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যারা আইসে কমপ্লেন করে যে সে মুখে কিছু নিতে পারে না, ঝাল কিছু নিলেই তার মুখ জ্বলতে শুরু করে। এই যে মুখ জ্বলতে শুরু করে, এই যে মানে জ্বলার কারণটা হচ্ছে গিয়ে তার মুখে বিভিন্ন ধরনের আলসার তৈরি হয়। এই আলসারগুলো তৈরি করার মেইন যে কারণ বাংলাদেশে, সেটা হচ্ছে গিয়ে এই তামাক জাতীয় দ্রব্য। তামাক জাতীয় দ্রব্য 2 রকমের হইতে পারে। একটা হচ্ছে যারা পান খায়, পানের মধ্যে জর্দা একবারে সরাসরি তামাক খাচ্ছে, মানে তামাক নিয়ে সে চাবাইতে থাকে মুখের মধ্যে নিয়ে। আর আরেকটা শ্রেণী আছে যারা গুল ব্যবহার করে, গুল নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে রেখে দেয়। তো এইসব জায়গাগুলোতে হয় কি, তামাক এবং গুলের যে মানে পার্শ্ব প্রতিক্রিয়া, সেই পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা যায় যে আস্তে আস্তে ওই জায়গায় আলসার ডেভেলপ করে, এবং আলসারগুলো খুব ভয়ঙ্কর আলসার হয়। এগুলা নর্মালি ক্যান্সারাস টাইপের আলসার হয়, এবং তারপরেও যদি পেশেন্ট ওগুলোকে ইগনোর করে, তখন দেখা যায় যে আস্তে আস্তে ক্যান্সারের দিকে টার্ন নেয়। তো আমরা আমাদের সব পেশেন্টকেই বলি যে আপনি অবশ্যই তামাক জাতীয় দ্রব্য মানে পরিহার করবেন। এবং যারা পান খায়, বাংলাদেশে তো বয়স্করা মানে অনেক মানুষ, প্রচুর মানুষ পান খায়,
এবং পান খায় এবং তারা জর্দা দিয়ে খায়। এটা হলো আরও আশ্চর্যের বিষয় যে মানে সবাই অনেক বেশি পরিমাণ জর্দা দিয়ে খায়। তো আমরা তাদেরকে বলি যে আপনারা এগুলো অবশ্যই পরিহার করবেন, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা থেকে বের হয়ে আসাটা আসলে খুব কঠিন। মানে ধরেন একটা ক্যান্সার ডেভেলপ হয়ে গেল, তখন ওই জায়গাটার থেকে বের হয়ে আসা আসলে খুব কঠিন। আর আমাদের দেশের মানুষের ক্যান্সার হওয়ার পরে হয় কি, সেটাকেও সে ইগনোর করে। তারপরে দেখা যায় যে ক্যান্সার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, ছড়াই গেছে, তখন সে আসে। তখন দেখা যায় যে তার আসলে ট্রিটমেন্ট খুব বেশি একটা ফলপ্রসূ হয় না। তো আমরা সবসময় বলি আমাদের পেশেন্টদের এবং যারা দেখতেছে দর্শকদেরও আমি বলতেছি যে আপনারা অবশ্যই তামাক জাতীয় পণ্য পরিহার করবেন। যদি পান খাইতে হয় আপনি পান খাইতে পারেন, অবশ্যই তামাক ছাড়া এবং সুপারি ছাড়া। সুপারিও কিন্তু একটা মানে ক্ষতিকর। হ্যাঁ, একটা ক্ষতিকর প্রভাব আছে সুপারিরও একটা। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা একদম সর্বশেষ মুহূর্তে জানতে চাই যে দাঁতের যত্নে খাদ্যাভ্যাস বা জীবনযাপন সব কিছু মিলিয়ে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কি পরামর্শ থাকবে আপনার দর্শকদের জন্য? মানে আমি দর্শকদের বলবো যে আপনি যদি দাঁত এবং মাড়ির সুস্থতা, যদি একজন দর্শক যদি মনে করে যে সে তার দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে। যে আমি যেটা বললাম যে সময় মানে প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করতে হবে, এবং দাঁত ব্রাশ করারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, প্রসেস আছে। আপনি চাইলে যে কোনোভাবে দাঁত ব্রাশ করলেন হবে না। হ্যাঁ, তো দাঁত ব্রাশ করার যে প্রসেসটা, এটা এখন আসলে খুব সহজেই আপনি যে কোনো ইউটিউবে সার্চ দিলে আপনি দেখতে পারবেন আইডিয়ালি কীভাবে দাঁত ব্রাশ করতে হয়, কি কতটুকু সময় নিয়ে ব্রাশ করতে হয়। এটা যে কোনো পেশেন্ট দেখতে পারবে, মানে যে কোনো মানুষই দেখতে পারবে, পেশেন্ট তো না, যে কোনো মানুষই দেখতে পারবে, সাধারণ মানুষ, যে কীভাবে দাঁত ব্রাশ করতে হয়। তো দাঁত ব্রাশ করতে হবে। তারপরে তার খাবারের মধ্যে আমরা যেটা বলি যে আপনি খাবারের মধ্যে সারা দিনে যে কোনো একবার একটা মানে ফল জাতীয় জিনিস, মানে ফল জাতীয় খাবার খাবেন। ধরেন শসা, গাজর, পেয়ারা, আপেল। তো এই জিনিসগুলা হয় কি, এই জিনিসগুলো যখন আপনি খাবেন, এই জিনিসগুলো যখন আপনি চাবাবেন, তখন এই জিনিসগুলার ঘর্ষণেও কিন্তু আপনার দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্যে দিনে সারা দিনে যে কোনো এক বেলায় আপনি সময় করে যদি এটা খান, তাহলে দাঁতের জন্য উপকার হবে। আর আপনি খেয়াল রাখবেন যে আপনি দাঁতের মাড়িতে মানে 2 দাঁতের মাঝখানে খাবার আটকায় কিনা, ফাইবার জাতীয় খাবার। যদি এই ধরনের কোনো কিছু আটকায়, তাহলে এগুলো অবশ্যই ডেন্টাল ফ্লস ইউজ করে পরিষ্কার করে ফেলতে হবে, অথবা টুথপিক দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে, আর নিয়মিত ব্রাশ করতে হবে। এইটুকুই বলবো আমি দর্শককে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।